চিটাগাংয়ের যে সমন্বয়ক ছেলেটা রাফি, ওকে তো রীতিমতো চিটাগাং শহরের শিক্ষার্থীরা মনে করতেছে পরবর্তী ভাষা নিয়ে এইভাবে বলতেছে, মানে পরবর্তী নেতা সে, বাংলাদেশের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতা সে। নাহিদদেরকে নিয়ে আমি ওই উচ্ছ্বাসটা এখনো ঢাকা ইউনিভার্সিটিতে দেখি নাই, কিন্তু চিটাগাং শহরের রাফির কিন্তু ওরকম জায়গায় চলে গেছে। সুখবরটা দিয়ে নেই, নাহলে দিতে পারবো না, চলে যাইতে সুখবরটা দিয়ে। আমাদের আলটিমেটাম অনুযায়ী সংসদ বিলুপ্ত করা হয়েছে, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, এখন উনি মুক্ত। এইটা আবার স্বামীর খবর থেকে পাইলাম, কারণ এই যে স্বামীকেও আমার বিশ্বাস, হ্যাঁ, কিন্তু আমার সাথে স্বামীর যোগাযোগও আছে, বাট আমার কাছে মনে হয় যে আমার নিজের ফ্যাক্ট চেক করাটা গুরুত্বপূর্ণ বেশি। বা কিছু জিনিস আছে, যেরকম আপনি প্রথম কোশ্চেন করলেন যে গণখবর পাইছে কিনা, গণখবর এটা অনেক সুদূরবর্তী লাগে আমার কাছে। সংসদ ভবনে আসলে এটা বিশ্বাস, আরো বেশি বিশ্বাস করার চেষ্টা করা হচ্ছে যে লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। লাশের গন্ধ মানে প্রবলেমটা বলি আপনাকে, এটা পারুল ঠিক বলছিল যে ওদের যেই আওয়ামী লীগের যেই সিআরআই নামে একটা প্রতিষ্ঠান বানাইছিল তারা 2009 থেকে, এই সিআরআই হলো গুজব তৈরি করা। আমার অনেক বন্ধু বান্ধব এই সিআরআইতে শুরু ছিল আগে, হ্যাঁ, কিভাবে গুজব তৈরি করা যায়। বন্ধু বান্ধব বলতে আমরা একসাথে বেড়ে উঠছি, খুব ভালো মানুষ, কিন্তু ওরা এই হাসিনা রেজিমের শুরু থেকে প্ল্যান ছিল তারা কেমনে করে চালাইবে, তারা কিভাবে আসলে দখলে নিবে, সেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ডিজিএফআই সেই কারণে হয়েছে, আয়নাগর সেই কারণে হয়েছে, সিআরআই গুজবকে সারাক্ষণ গুজব কন্টিনিউ করে 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 সরকারকে বাঁচিয়েছে। আপনাদেরকে ওই যে আপনাদের যে লিস্টটা, আমি গতকাল এটা আবার নতুন করে দেখতেছিলাম, যে লিস্টে আপনাদেরকে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছেন, একমাত্র মহিলা সন্ত্রাসী আমি। হ্যাঁ, আপনি ছিলেন মহিলা, তারপর সাকিব ছিল, কনক সারোয়ার, ইমরান, ইলিয়াস হোসেনেরা সবাই মিলে, হ্যাঁ, তাসনিম খলিল ছিল, এই স্বামী ছিল, সবাই ছিল ওই লিস্টে। কনক সারোয়ার সব সিআরআই এর বানানো। এবং শেষ দিনগুলিতে কিন্তু আপনার একজন প্রবাসী গিয়া সেখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছিল। শেষ দিকে নিজুম মজুমদারকে যেহেতু ছোট করলো, পারুল যেভাবে ছোট করে বললো অত না, সে সিআরআই এর বেসিক গুজব মেকানিজমটাকে। আমি এখানে বলে রাখতে চাই আপনাদেরকে, মানে খুবই দুঃখের কথা, আমার যে 8 লাখ ফলোয়ারের পেজ এবং আমার এই পেজগুলো যে ধ্বংসের মধ্যে, মানে নিঃশ্বাসের মধ্যে আছে আর কি, নিঃশ্বাস যাবে যাবে অবস্থা, এর পেছনে সমস্ত অবদান নিজুম মজুমদারের। এই নিজুম মজুমদার এখন পালাইছে, সে দেশে আসার চেষ্টা করতেছে, মানে তার দেশ তো আসলে বাংলাদেশ না, না না, তার দেশ এখন তো লন্ডন, ইংল্যান্ড। আমাকে একটু 2 মিনিট সুযোগ দিন, দুইটা কথা বলতে চাই। জি পারুল বলেন। না, ভাস্করদা শেষ হলে দুইটা মেসেজ আমার শেষ। আমি বলতে চাই হলো, আমার মনে হয় আমি প্রথম থেকেই গতকালও আপনাকে বলেছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে, এই সমন্বয়কদের উপরে না, শুধুমাত্র এদের সাথে সংশ্লিষ্ট সহ সমন্বয়ক, আরো কিন্তু এদের সমর্থক আছে। আপনি গতকাল একটা ছবি দেখতেছিলাম, চিটাগাংয়ের যে সমন্বয়ক ছেলেটা রাফি, ওকে তো রীতিমতো চিটাগাং শহরের শিক্ষার্থীরা মনে করতেছে পরবর্তী ভাষা নিয়ে এইভাবে বলতেছে, মানে পরবর্তী নেতা সে, বাংলাদেশের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতা সে। নাহিদদেরকে নিয়ে আমি ওই উচ্ছ্বাসটা এখনো ঢাকা ইউনিভার্সিটিতে দেখি নাই, কিন্তু চিটাগাং শহরের রাফির কিন্তু ওরকম জায়গায় চলে গেছে। আরিফ সোহেল, জাহাঙ্গীরনগরকে কেন্দ্র করে, সাভারকে কেন্দ্র করে কিন্তু ওর একটা ব্যক্তি জনপ্রিয়তা তৈরি হয়েছে। হ্যাঁ, এদেরকে শিবির বলে চালায় দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আরিফ সোহেল হলো গিয়া জাহাঙ্গীরনগরের আপনার সাংস্কৃতিক যেই আওয়ামী লীগের যেই দালাল সংস্কৃতির চর্চা করার জায়গা থেকে কাউন্টার সংস্কৃতির চর্চা। এইবার আন্দোলন যত গণসঙ্গীত বাড়ছে, আমার মনে হয় না আমরা গণজাগরণ মঞ্চে ওই শাহবাগে যখন বসছিল তখন এত গণসঙ্গীত গাওয়া হয় নাই, যত দেশাত্মবোধক সঙ্গীত গাওয়া হয়েছে এইবার 36 দিনে, ওইবার কিন্তু ওইটা থামে গেছিল প্রথম 6 দিনের পরেই। হ্যাঁ, তো যাই হোক, এরা কিন্তু ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে আমি মনে করি, কিন্তু আমি এখনো মনে করি, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলে শেষ করি, আমার যেটা ভুল বোঝার জায়গা থাকবে অনেকের ক্ষেত্রে, মবকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না প্রথম সময়ে, মূর্তি ভাঙবে, নানা কিছু ভাঙবে, নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু এগুলিকে স্বীকার করতে হবে যেগুলি অপরাধ ছিল, এগুলি ভুল ছিল। কখনোই বলা যাবে না যেটা ঠিক ছিল। জনতার ক্ষোভকে
সম্মান করেই বলতে হবে যে ওই ক্ষোভটা ঠিক না। একজন মানুষকে আপনি মেরে ফেলবেন, একটা মূর্তি ভেঙে ফেলবেন, একটা ভাস্কর্য ভেঙে ফেলবেন, সেটা ঠিক না। কখনো ঠিক পদ্ধতি হতে পারে না। কিন্তু হয়তো হবে, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা যেরকম থাকবে বলতে হবে ওইটা ঠিক হয় নাই। যে অসংখ্য ধন্যবাদ ভাস্কর। আমি যাওয়ার আগে ছোট করে দুটো মেসেজ দিয়ে যেতে চাই। তার আগে কথা হচ্ছে, মানুষ হত্যা ডেফিনেটলি বিচার বহির্ভূত হত্যা কোনো অবস্থাতে কোনো পর্যায়ে কারো দ্বারাই কাম্য না। তারপরে হচ্ছে কি, সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক তারা যেভাবে কথা বলবে, আমি দিলশানা পরল অ্যাক্টিভিস্ট, আসলে পলিটিক্যাল কারেক্টনেস থেকে কথা বলবো না। এই জায়গাগুলো আমি কারেক্ট করবো না, এটা হচ্ছে আমার রাজনৈতিক সিদ্ধান্ত, ভাস্কর্তা। আমি এই জায়গাগুলো নিজেকে উচ্চ করবো না। সুখবরটা দিয়ে নেই, নাহলে দিতে পারবো না, চলে যাইতে সুখবরটা দিয়ে। আমাদের আলটিমেট অনুযায়ী সংসদ বিলুপ্ত করা হয়েছে। হ্যাঁ, এটা একটা সাচ এ গুড নিউজ যে সংসদ বিলুপ্ত করা হয়েছে। হ্যাঁ, এটা জরুরি ছিল কেন? যতক্ষণ পর্যন্ত তারা পদে আছে তারা কিন্তু ক্ষমতাবান। এই যে যাবতীয় ভ্যান্ডালিজম গুলা চাইলেই তারা হচ্ছে কি তারা ক্ষমতা ব্যবহার করতে পারে। আচ্ছা, আমি সেনাবাহিনী বিষয়ে ছোট করে একটা কথা বলতে চাই। ধরেন আমি সেনাবাহিনী বিষয়ে কিছু জানি না, তাদের অভ্যন্তরীণ তথ্য কোনো কিছুই আমি জানি না, কিন্তু আমি যেটুকু বুঝছি আমি শুধু ফ্যাক্টসের উপর ডিপেন্ড করে সেই কথাটুকু বলি। তাহলে শেখ হাসিনা যেদিন চলে গেলেন, পালালেন, সেদিন হচ্ছে গিয়ে সেনাপ্রধানের বক্তব্য, ভাষণটা আমি শুনলাম, আমি সেটাকেই আমার হচ্ছে গাইডলাইন ধরবো। উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছে, অনুরোধ করেছেন যে আমাকে 2-3টা দিন সময় দেন, এর মধ্যে আমি কথা দিচ্ছি আমি অন্তর্বর্তীকালীন সরকারটা ফর্ম করে ফেলবো। উনি কিন্তু কমিট করেছেন। খেয়াল করেন, জাতীয় পর্যায়ে প্রেসে যখন এটা কমিট করে, তার মানে হি ইজ কমিটেড এবং অব্লিগেটেড। এটা ভাঙার ওনার আর কোনো সুযোগ নাই আসলে, কারণ উনি জনগণের মধ্যে কথা দিয়েছেন, উনি 2-3 দিন সময় দিচ্ছেন, চাচ্ছেন, অনুরোধ করছেন যে উনি করে দেবেন। তাহলে এটা হচ্ছে ডেফিনেটলি তাদেরকে বিশ্বাস করা যায়, আস্থা যায়। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে এখন নিরাপত্তা বাহিনী বলতে এই দুটাই তো, পুলিশ আর সেনাবাহিনী। পুলিশকে বিশ্বাস করার মতো অবস্থায় তো বাংলাদেশের জনগণ নাই, অ্যাবসার্ড। এবং আগামী 30-35 বছরের মধ্যেও সম্ভব কিনা এই পুলিশকে বিশ্বাস করাটা, পুলিশ প্রতিষ্ঠান হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে রিবিল্ড করতে হবে। তার আগ পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটাকে বিশ্বাস করার কোনো সুযোগ জনগণের নাই। তাহলে কি করতে হবে আমাদের সামনে? তাহলে আসলে অল্টারনেট কি? আমাদের কিন্তু উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অল্টারনেটিভ। তার মানে আমাদেরকে এখন এই যে সেনাবাহিনী যারা আছে, এই মুহূর্তে যারা আছেন, এই মুহূর্তে যিনি সেনাপ্রধান, তাদের উপরই কম বেশি আস্থা রাখতে হচ্ছে এবং তাদেরকে ট্রাস্ট করতে হবে। এখন তাদেরকে এই ফোর্সটাকে এই মুহূর্তে এই অল্প সময়ের জন্য ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করার আগ পর্যন্ত ট্রাস্ট আরো কি কারণে করতে হবে? আমি যদি এই মুহূর্তে সেনাবাহিনীকে বিশ্বাস না করি, তার উপর আস্থা না রাখি, এইটা হবে আমার নিজের পায়ে নিজে কুঠার আঘাতের মতো। কারণ এইটাকে আসলে এফোর্ড করার মতো অবস্থা সাধারণ জনগণ বা আন্দোলনকারী যারা আমরা, আমাদের নাই। ওইটা আমরা এটার কোলাটেরাল ড্যামেজ যত হাই হবে এটা আমরা এফোর্ড করতে পারবো না, এবং এই রিস্ক নেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। বরং আমি বলবো আন্দোলনকারী ছাত্র সমাজ, ছাত্র জনতা সবাই হচ্ছে সেনাবাহিনী এই মুহূর্তে যারা আছেন তাদেরকে সর্বতভাবে শান্তি রক্ষার জন্য সহযোগিতা করবেন, এবং আমরা একত্রে হচ্ছে গিয়ে ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত একসাথে যেয়ে দেশটাকে গণতন্ত্রের দিকে নিয়ে যাব। এটাই মানে এই মুহূর্তে এই সেনা শাসনের উপর আস্থা এবং বিশ্বাস রাখার বাইরে উই ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভ। দ্যাটস দ্য মোস্ট ফান্ডামেন্টাল রিজন যে আমরা তাদের উপর আস্থা রেখে একসাথে কাজ করব। হাসিনা বা, এটাই আমার মেসেজ দেওয়ার ছিল। থ্যাংক ইউ সবাই। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমরা শেষ করবো। খুব দ্রুত হয়তো পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণে আসবে। গতকালকে যতটা উদ্বেগ ছিল সেই উদ্বেগের জায়গাটা থেকে আমরা আমি রক্ষা পাবো, এবং আসলে যতটাই উদ্বেগ তৈরি হয়েছে তার থেকে বেশি গুজব তৈরি হয়েছে, যেটি আমাদের আলোচকরা বলেছেন। সেটা দর্শকদের জন্য হবে যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, এখন উনি মুক্ত। যাক, আলহামদুলিল্লাহ।